যেহেতু তোমাদের আগের দিন অর্থাৎ বুধবার, মোস্ট প্রবাবলি বুধবারই কিছু ব্যক্তিগত কারণে পড়াতে পারিনি, ঠিক আছে। তো তাই আজকে ফ্রি আছি। আজ হচ্ছে শুক্রবার, তো ভাবলাম কিছুটা পোর্শন ভিডিও বানিয়ে তোমাদেরকে পোস্ট করে দিই, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার রিলেটেড, কেন কি এখনও দুটো অংশ বাকি রয়েছে, তো পড়াটা এগিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আজকের পড়া আমরা শুরু করছি। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে আমরা প্রথমে তুল্যাঙ্ক ভার পড়ব, তারপরে গ্রাম তুল্যাঙ্ক ভার পড়ব, তারপরে তোমার বলতে গেলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পড়ব, তারপরে আমরা গ্রাম তুল্যাঙ্ক ভারের সঙ্গে মিথানুপাত সূত্রের যে একটা যোগসূত্র রয়েছে সেটা প্রমাণ করব, ঠিক আছে। তারপরে আমরা পারমাণবিক ভরের সঙ্গে তুল্যাঙ্ক ভারের একটা সম্পর্ক আছে যোজ্যতার সঙ্গে, সেটা প্রমাণ করব না, ডাইরেক্ট ফর্মুলা পড়ব এবং পড়ব যে তুল্যাঙ্ক ভারের রিলেটেড কিছু কোয়েরিজ আছে, কিছু কোশ্চেন আছে, সেটা কমপ্লিট করব। তারপরে পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখব কোন কোন মৌলের ক্ষেত্রে দেখা যায়। তারপরে আমরা যোজ্যতা, মানে তুল্যাঙ্ক ভার শুধু তো মৌলের ক্ষেত্রে হয় না, যৌগের ক্ষেত্রেও বার করা যায়। তারপরে তোমার মূলকের ক্ষেত্রে বার করা যায়, অ্যাসিড ক্ষার লবণের ক্ষেত্রে বার করা যায়, ঠিক আছে। তো সেইগুলো আমরা দেখব। তো ঠিক আছে, তাহলে আজকে পড়াটা আমরা শুরু করছি। ওকে। শুরু তো করতে চাই, ঠিক আছে। ইন্ট্রোডাকশন থেকে শুরু করছি। সেটা হচ্ছে তোমাদের মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক। ক্লিয়ার হলো? তাহলে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক, ভালো করে দেখবে, রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক শব্দটা ক্লাস 12-এ গিয়ে পাবে তোমরা, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এই হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক। ক্লিয়ার হলো? তো এটাকে যদি ইংরেজিতে টার্মস জানা হয় তো এটাকে আমরা বলি, কি বলি, সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট or chemical equivalent। ক্লিয়ার হলো? এইটাই বলা হয়। হয়েছে? আশা করি তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট যেটা আমরা যাব সেটা হচ্ছে ডেফিনেশনে চলে যাব, দেখব কি বলতে চাইছে, ঠিক আছে। তো যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ধরে নাও কোন একটা মৌল, বলছে কোনো মৌলের কোন একটা মৌল ধরে নাও, হলো কোন একটা মৌল ধরে নিলে, ঠিক আছে। ভালো করে দেখো, কোন একটা মৌল ধরে নিলে, হয়েছে। এবার বলছে কোন একটা মৌলকে আমরা আলাদা আলাদা করে, ঠিক আছে,
বলছে যে কোন একটা মৌল তার যত ভাগ, ঠিক আছে, তোমার 1 ভাগ ভরের হাইড্রোজেন, 1 ভাগ, বা যদি সঠিকভাবে বলা হয় সেটা হচ্ছে 1.008 ভাগ হাইড্রোজেন। হাইড্রোজেন মানে H2 হলো। তাহলে বলতে চাইছি যে কোনো মৌলের যত ভাগ, ঠিক আছে, এই 1 ভাগ বা 1.008 ভাগ হাইড্রোজেন, তো আমি এখানে লিখে রাখছি কোন একটি মৌলের যত ভাগ, হয়েছে 1 ভাগ বা 1.008 ভাগ হাইড্রোজেন। এবার এর সঙ্গে একটু অ্যাড হবে, সেটা হচ্ছে যদি এসটিপিতে এই হাইড্রোজেন গ্যাসের যদি আয়তন বার করা হয়, তাহলে এসটিপিতে এই 1 ভাগ হাইড্রোজেনের যদি আয়তন বার করা হয়, তো দেখবে তোমার 11.2 লিটার হাইড্রোজেন আসবে। তো এটাও ইনক্লুড করে নাও, কেন কি যখন তোমরা সংজ্ঞা পড়বে তাহলে দুটো সংজ্ঞা আছে, একটা সরাসরি সংজ্ঞা আছে যেখানে ভাগ ভর দিয়ে প্রকাশ করা হয়েছে, একটা আয়তনের দিয়ে প্রকাশ করা হয়েছে এসটিপি দিয়ে, এটাও ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যদি বলা হয় যে কোনো মৌলের যত ভাগ, 1 ভাগ বা 1.008 ভাগ হাইড্রোজেন বা এসটিপিতে 11.2 লিটার আয়তনের হাইড্রোজেন, ঠিক আছে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হলো। আরেকটা বলা হলো যে 8 ভাগ ভরের অক্সিজেন, 8 ভাগ ভরের অক্সিজেন, এই যে লিখলাম 8 ভাগ ভরের অক্সিজেন, এটাকে যদি তুমি এসটিপিতে আয়তন বার করো, তাহলে এসটিপিতে হয়ে যাবে তোমার 8 ভাগ হয়ে গেলে হয়ে যাবে তোমার 5.6 লিটার অক্সিজেন O2। তাহলে প্রশ্ন হচ্ছে একই, যে কোনো একটা মৌলের, তোমার মাথায় যাই আসুক না কেন, প্রথমে মৌল দিয়ে সংজ্ঞাটা করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে এটাকে যৌগের ক্ষেত্রেও তুল্যাঙ্ক ভর বার করা হয়, ঠিক আছে। তো যত ভাগ, তো এখানেও তাই অ্যাড হবে যত ভাগ, হয়েছে। বুঝিয়ে দেবো, দিয়ে বই থেকে বলে দেবো, হ্যাঁ, কোন পোর্শনটা বলছি। তাহলে 8 ভাগ ভরের অক্সিজেন বা এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন, ঠিক আছে। আরেকটা বলা হলো, সেটা কি, সেটা হচ্ছে তোমার 35.5 ভাগ ভরের ক্লোরিন, হয়েছে। এটাকে তুমি যদি এসটিপিতে আয়তনে কনভার্ট করো, তাহলে এসটিপিতে 35.5 হয়ে গেলে 11.2 লিটার আয়তনের ক্লোরিন হয়ে যাবে। তো এখানেও সেম জিনিস অ্যাড হবে, যত ভাগ, হয়েছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, অ্যাকচুয়ালি বলছে যত ভাগ, যত ভাগ, এই হচ্ছে যত ভাগ। তার মানে এখানে তুমি যদি তুল্যাঙ্ক ভারের কথা বলো, তো এখানে বেস মৌল বা প্রমাণ মৌল হিসেবে এক হচ্ছে তোমার এই হাইড্রোজেনকে ধরে নিচ্ছে, 2 হচ্ছে তোমার এই অক্সিজেনকে ধরে নিচ্ছে, 3 হচ্ছে তোমার ক্লোরিনকে ধরে নিচ্ছে। কেন কি প্রকৃতির মধ্যে এই হাইড্রোজেন ঘটিত যৌগ, অক্সিজেন ঘটিত যৌগ এবং ক্লোরিন ঘটিত যৌগের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। তো তাই বলছে যে কোনো মৌলের যত ভাগ, ঠিক আছে, যত ভাগ, 1 ভাগ বা 1.008 ভাগ হাইড্রোজেন, আর আয়তনের দিক দিয়ে বলছে এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন, বা কোনো মৌলের যত ভাগ, 8 ভাগ ভরের অক্সিজেন বা এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন, বা কোনো মৌলের যত ভাগ 35.5 ভাগ ভরের ক্লোরিন বা এসটিপিতে 11.2 লিটার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, আইদার যুক্ত হবে বা কোনো যৌগ থেকে, ঠিক আছে, তো তত ভাগ,
প্রতিস্থাপিত হবে। কি বললাম? কোনো যৌগ থেকে, এই যে উল্টোটা দেখাচ্ছি, হ্যাঁ, এই যে উল্টোটা, এই যে উল্টোটা, যত ভাগ প্রথমে যুক্ত হলো, তো ফার্স্ট যুক্ত হলো, প্রথম দিকটা যুক্ত হলো, যত ভাগ যুক্ত হলো, বা হবে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত হবে। যত ভাগ হচ্ছে যত ভাগ প্রতিস্থাপন, ঠিক আছে? যত ভাগ প্রতিস্থাপন, দেখে নাও, যত ভাগ প্রতিস্থাপন। এটা তোমার যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হবে যত ভাগ প্রতিস্থাপন, ঠিক একইভাবে তোমার ক্লোরিনের ক্ষেত্রে হবে এই যে যত ভাগ প্রতিস্থাপন। ঠিক আছে? বা তোমার এই যে অক্সিজেন হলো, ক্লোরিনের ক্ষেত্রেও তাই হবে, তোমার যত ভাগ প্রতিস্থাপন। ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিই। এই যে আবার বলছি যে কোনো একটি মৌল, তো কোনো একটা মৌলের যত ভাগ তোমার 1 ভাগ বা 1.00 ভাগ হাইড্রোজেন বা এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, বা 8 ভাগ ভরের অক্সিজেন বা এসটিপিতে 5.6 লিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, বা 35.5 ভাগ ভরের ক্লোরিন বা এসটিপিতে 11.2 লিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, যত ভাগ, বা কোনো যৌগ থেকে তোমার প্রতিস্থাপিত হবে, যত ভাগ প্রতিস্থাপিত হবে মৌলটা, সেই সংখ্যাকে, ঠিক আছে, সেই সংখ্যাকে বলা হচ্ছে তোমার মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে? তো তাহলে সেই যত ভাগ যেটা বললাম, তো সেই ভাগটাকেই বলছে, সেই ভাগের যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাকেই আমরা কি বলবো? তুল্যাঙ্ক ভার বলবো। ক্লিয়ার হলো? সেই সংখ্যাকেই আমরা কি বলবো? তুল্যাঙ্ক ভার বলবো। হয়েছে? তা সেটাকেই আমরা কি বলছি? তুল্যাঙ্ক ভার বলবো ওই মৌলের। এই যে এই হচ্ছে সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমি তোমাদের দেখিয়ে দেবো পড়ানোর শেষে। ঠিক আছে? তো যদি উদাহরণ আমরা তুলে ধরি, উদাহরণ যদি আমাদের তুলে ধরতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কিসের উদাহরণ তুলে ধরবো? ধরে নাও তোমার জল। এবার জলের মধ্যে হাইড্রোজেন হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন, তার সঙ্গে 1 ভাগ অক্সিজেন। হ্যালো? এবার 1 ভাগ বলা ঠিক হবে না, অক্সিজেন যদি ভর বার করা হয় তাহলে হচ্ছে 16 ভাগ। ঠিক আছে? 16 ভাগ। তাহলে যদি 1 ভাগ হাইড্রোজেন যদি বার করা হয়, তাহলে তার সঙ্গে অক্সিজেনের কত ভাগ যুক্ত হচ্ছে? 8 ভাগ। হিসাব করে দেখো, 8 ভাগ অক্সিজেন যুক্ত হচ্ছে। আমি সবার উদাহরণ তুলে ধরবো না, কেন কি সবার উদাহরণ তুলে ধরার দরকার নেই। অঙ্ক করার সময় আমরা এইগুলো মনে রাখার চেষ্টা করব। একটার এক্সাম্পল তুলে ধরছি, ঠিক আছে? তো এখান থেকেই এবার যদি তোমাকে বলা হয় অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত, তো আমরা দেখতেই পাচ্ছি যে এই 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 8 ভাগ অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের যদি তুল্যাঙ্ক ভার বার করতে বলা হয়, তুল্যাঙ্ক ভার, তাহলে সেটা হয়ে যাবে কত? 8। হলো? একইভাবে তুমি যদি উল্টোভাবে চিন্তা করো যে 16 ভাগ অক্সিজেনের সঙ্গে 2 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে আমাদের যে সংজ্ঞা সেখানে লেখা হয়েছে 8 ভাগ ভরের অক্সিজেন। 8 ভাগ ভরের অক্সিজেনের সঙ্গে কত ভাগ হাইড্রোজেন যুক্ত হয়েছে? 1 ভাগ। তাহলে সেই দিক দিয়ে আমরা যদি দেখি, তাহলে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভারও কী হবে?
বোঝা গেল? এই যে, এই দেখো, এবার যদি প্রতিস্থাপনের কথা বলা হয়, তো এইভাবে আমরা অক্সিজেনের তুল্যাঙ্ক বার করলাম আর হাইড্রোজেনের তুল্যাঙ্ক বার করলাম, ঠিক আছে? এবার চলে আসো প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা উদাহরণ তুলে ধরি। ধরে নাও জিঙ্ক, এই বিক্রিয়াটা ধরে নাও, যেটা আমার মনে পড়ছে, হ্যাঁ, ধরে নাও জিঙ্ক, জেডেন, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করো এবং বিক্রিয়া করার ফলে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট আর তার সঙ্গে উৎপন্ন হবে হাইড্রোজেন। ভালো করে দেখো, সংজ্ঞাতে বলা হচ্ছে যে কোনো মৌলের যত ভাগ, ঠিক আছে, কোনো যৌগ থেকে, হ্যাঁ, 1 ভাগ বা এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এবার যত ভাগ যুক্ত হয় সেটা তো আমরা করে নিলাম প্রথম উদাহরণে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক এই হাইড্রোজেনকে H2কে প্রতিস্থাপন করেছে। ক্লিয়ার হলো তো? হয়েছে তো। জিঙ্কের পরিমাণ হচ্ছে কত, 65.5 বা 65ই ধরে নেওয়া হয়। আচ্ছা, 60.5 দিয়েই করছি, হ্যাঁ। এত গ্রাম জিঙ্ক, ঠিক আছে, কত গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে? 2 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 গ্রাম বার করতে হবে আমাকে, 1 ভাগ। 1 ভাগের জন্য কত হবে? 65.5কে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে। তাহলে কত আসবে সেই হিসেব যদি আমরা করি, তাহলে কত আসবে? যদি 65ই ধরে এগোই, তাহলে 4, তারপর হচ্ছে 5 to the 10, 32.5, ঠিক আছে তো? বা 32.5, 10, 14, 7, 5, 32.75। তার আমরা দেখতে পাচ্ছি যে 65.5 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে 65.5 গ্রাম জিঙ্ক। 1 গ্রাম জিঙ্ককে 1 গ্রাম হাইড্রোজেনকে কত পরিমাণ জিঙ্ক প্রতিস্থাপন করে? তাহলে সেটা হয়ে গেল কত? 32.75। এই যে পরিমাণটা বেরোলো, এইটাই হবে জিঙ্কের তুল্যাঙ্ক ভার। এই জিঙ্কের এইটাই হচ্ছে তোমার কি তুল্যাঙ্ক ভার, এইটাই হচ্ছে জিঙ্কের তুল্যাঙ্ক ভার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে জিঙ্কের তুল্যাঙ্ক ভার হচ্ছে কত? 32.75। যদি 65 দিয়ে করতে তাহলে আসতো তোমার কত? 32.5। ক্লিয়ার হলো তো? তাহলে সংজ্ঞাতে যা বলা হয়েছে সেই বেসিকটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এই যে। ক্লিয়ার হলো? এবার চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে তোমার গ্রাম তুল্যাঙ্ক ভার, হয়েছে। এবার আমরা গ্রাম তুল্যাঙ্ক ভার করব। এবার এইভাবেই আমরা বিভিন্ন মৌলের তুল্যাঙ্ক ভার পাবো, ঠিক আছে, সেগুলো আমরা বার করা শিখবো আমরা। তার আগে আমরা জেনে নিই গ্রাম তুল্যাঙ্ক ভার ও গ্রাম তুল্যাঙ্ক, ঠিক আছে, কাকে বলে। সংজ্ঞাটা আমি লিখছি না, সংজ্ঞা আমি বই থেকে বলে দেবো, আগে বুঝিয়ে দিই। তাহলে গ্রাম তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, দেখে নাও, গ্রাম তুল্যাঙ্ক ভার বা গ্রাম তুল্যাঙ্ক কাকে বলে। একইভাবে যেমন আমরা পড়েছি গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, ঠিক একইভাবে এখানেও তাই, যে তুল্যাঙ্ক ভারকে যদি তুমি গ্রামে প্রকাশ করো তাহলে সেটাকে গ্রাম তুল্যাঙ্ক ভার বলবো। আর যত পরিমাণ তুমি পেলে সেটাকেই আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক বলবো, ঠিক আছে। যেমন আমরা 1 গ্রাম গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম পারমাণবিক ভর, সেটাকে আমরা 1 গ্রাম পরমাণু বা গ্রাম আণবিক ভর যেটা বার করেছিলাম। যেমন ধরে নাও কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে অতএব আমরা লিখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে তোমার 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকেই আমরা 1 গ্রাম পরমাণু বলছি। এইভাবেই গ্রাম তুল্যাঙ্ক ভার আর গ্রাম তুল্যাঙ্ক শব্দটা হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো উদাহরণ তুলে ধরা হয়েছে, সেই দুটো উদাহরণই তোমাদের তুলে ধরবো। বাদবাকি তোমরা এমনি যখন প্র্যাকটিস করানো হবে এমনি পারবে তোমরা, ঠিক আছে। এক হচ্ছে ধরে নাও সোডিয়াম।
ধরে নাও সোডিয়ামের, ঠিক আছে, তুল্যাঙ্ক ভার বেরিয়েছে, এটা ধরে নাও, বার করা তো তোমরা নিজেই শিখবে। তুল্যাঙ্ক ভার যেমন ধরে নাও 23, এবার জিজ্ঞেস করবে না যে কেনই 23 হলো। যদি তোমাদের মনে থাকে সোডিয়ামের পারমাণবিক ভরও 23, আবার সোডিয়ামের আণবিক ভরও হচ্ছে 23, কেন এক পরমাণু, তো সোডিয়ামের তুল্যাঙ্ক ভারও হচ্ছে 23। কেন 23 হলো সেটা পরে ডিসকাস করব, ঠিক আছে? তো ক্লিয়ার হলো তো 23। তাহলে দেখো সোডিয়ামের তুল্যাঙ্ক ভার যদি 23 হয়, তাহলে সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার কত আসবে? 23 গ্রাম, ঠিক আছে? তাহলে 23 গ্রাম সোডিয়াম হবে। এই যে 23 গ্রাম সোডিয়াম, এই যে 23 গ্রাম সোডিয়াম আমি লিখলাম, এটাকেই বলা হবে কি 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম। বোঝা গেল? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে, বা তুমি অন্য কোনো মৌলের ক্ষেত্রে বার করতে পারো, যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে সেটা আসবে তোমার 20। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হচ্ছে 23, তাহলে সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে? 23 গ্রাম সোডিয়াম। তো এই যে 23 গ্রাম সোডিয়াম পেলাম, এটাকেই 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম বলবে, ঠিক আছে? তো তোমাদের খাতিরে আর একটা উদাহরণ তুলে ধরি, ঠিক আছে? যেমন ধরে নাও ক্যালসিয়াম, ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার, মৌলের ক্ষেত্রে করছি, ঠিক আছে, যৌগের ক্ষেত্রেও করা যায়, তো হচ্ছে তোমার সহজ উদাহরণ দিয়ে তুলবো, তারপর তোমার সাথে যৌগ শিখবে। 20। তো ক্যালসিয়ামের যদি তুল্যাঙ্ক ভার 20 হয়, তাহলে ক্যালসিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে? 20 গ্রাম ক্যালসিয়াম হবে। তাই যদি হয় 20 গ্রাম ক্যালসিয়াম, তাহলে এই 20 গ্রাম ক্যালসিয়ামকেই বলা হবে কি 1 গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম। বোঝা গেল? আই রিপিট, বার করা তোমরা শিখবে যে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হচ্ছে 20, তাহলে ক্যালসিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার হবে 20 গ্রাম ক্যালসিয়াম। এই যে 20 গ্রাম ক্যালসিয়াম পেলাম, এটাকেই আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম বলব। ক্লিয়ার হলো? এবার 1 গ্রাম তুল্যাঙ্ক লেখার সময় দেখবে এখানে ভালো করে লক্ষ্য করবে হাইফেন দেওয়া হয়েছে। হাইফেনটা যেমন গ্রাম অণু আর গ্রাম পরমাণু ক্ষেত্রে দেওয়া হয়, এখানেও হাইফেন, হাইফেন দিতে কিন্তু তোমরা ভুলবে না, ঠিক আছে? তো এরকমভাবে আরেকটা উদাহরণ মূলকের ক্ষেত্রে দেওয়া হয়। এবার মনে রাখবা তুল্যাঙ্ক ভার সংজ্ঞাতে দেখবে মৌল লেখা আছে, কিন্তু তুল্যাঙ্ক ভার শুধু মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যৌগের ক্ষেত্রে, মূলকের ক্ষেত্রে, মূলক মানে আয়নের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যাটায়ন, অ্যানায়ন। এবার অ্যানায়ন হিসেবে তো মূলক পাওয়া যায়, OH মাইনাস আয়ন, সালফেট আয়ন, নাইট্রেট আয়ন, হ্যাঁ। তো বিভিন্ন আয়নের ক্ষেত্রেও, মূলকের ক্ষেত্রেও আমরা তুল্যাঙ্ক ভার বার করতে পারি। এখানে যেটা দিয়েছে, যেটা সব থেকে সহজ যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে SO4 ডাইমাইনাস। SO4 ডাইমাইনাস মূলকের তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার 48 হয়েছে। তাহলে SO4 ডাইমাইনাসের গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে? 48 গ্রাম SO4 ডাইমাইনাস। এই যে 48 গ্রাম SO4 ডাইমাইনাস পেলে, এটাকেই বলা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক SO4 ডাইমাইনাস, ঠিক আছে? যদি ভিডিও হেজি হয়ে থাকে আমি আবার রিপিট করে দিচ্ছি। তো সালফেট হচ্ছে মূলক, আমি আবার বলে দিচ্ছি, কেবল মাত্র মৌলের ক্ষেত্রেই তুল্যাঙ্ক ভার প্রযোজ্য নয়, মৌল, যৌগ, লবণ, আয়ন, সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। এবার অ্যানায়নের মধ্যে মূলক আসছে, মূলকের ক্ষেত্রেও তুল্যাঙ্ক ভার বার করা যায়। তাহলে যদি আমরা ধরে নিই, বা এটা বার করতে পারবে তোমরা নিজেরাই, তো তোমরা ধরে নাও যে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভার 48ই হবে।
তো সালফেটের গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে? দেখো মাঝে হাইফেন দিয়েছি, তাহলে গ্রাম তুল্যাঙ্ক ভার হবে 48 গ্রাম। ঠিক আছে, গ্রাম তুল্যাঙ্ক ভারের মাঝখানে হাইফেন, আর গ্রাম তুল্যাঙ্কের ক্ষেত্রেও হচ্ছে তোমার মাঝখানে হাইফেন। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক সালফেট যদি জিজ্ঞেস করে, তাহলে কত হবে 1 গ্রাম তুল্যাঙ্ক সালফেট? 48 গ্রাম সালফেট। উল্টোটাও তো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এই একটা উদাহরণ। আরেকটা তুলে ধরি। ঠিক আছে, আরেকটা তুলে ধরি, সেটা হচ্ছে তোমার, ধরে নাও NO3 মাইনাস আয়ন, নাইট্রেট আয়ন। তো NO3 মাইনাস আয়নের তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার 62। ঠিক আছে, কত হচ্ছে তোমার? 62। তাহলে আমরা NO3 মাইনাস আয়নের গ্রাম হাইফেন দিয়ে তুল্যাঙ্ক ভার কত হবে? 62 গ্রাম। তাহলে এই যে 62 গ্রাম NO3 মাইনাস বেরোলো, তাহলে এই 62 গ্রাম NO3 মাইনাস কেই বলা হবে 1 গ্রাম তুল্যাঙ্ক কি? NO3 মাইনাস। বোঝা গেল? আই রিপিট, NO3 মাইনাসের তুল্যাঙ্ক ভার হচ্ছে 62। তাহলে NO3 মাইনাসের গ্রাম তুল্যাঙ্ক ভার হবে কত? 62 গ্রাম NO3 মাইনাস। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক NO3 মাইনাস কত? সেটা হচ্ছে 62 গ্রাম NO3 মাইনাস। কীভাবে বেরোলো? আমি তো যোগ করেছি, তোমরা এই যোগটাও করবে, কিন্তু এর জন্য একটা লজিক আছে, সেই লজিকটা অ্যাপ্লাই হবে, তবেই তোমরা এটা কিন্তু অ্যাপ্লিকেবল করবে। ক্লিয়ার হলো তো? এই যে, তাহলে এই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক ভার। এবার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা পড়বো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তো যেমন আমরা গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম দিয়ে হাইফেন দিয়ে পরমাণু, ঠিক আছে, ঠিক ঠিক একইভাবে তোমাদের কি বলে গ্রাম অনুসংখ্যা যেমন আমরা বার করা শিখেছি, ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করবে। তো যেমন গ্রাম পরমাণু সংখ্যা বার করার সময় আমরা কী করেছিলাম? যে ভরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করেছিলাম। আবার গ্রাম অণু সংখ্যা বার করার সময় আমরা কী করেছিলাম? যে আণবিক ভরকে পরিমাণকে আণবিক ভর, গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করেছিলাম। একইভাবে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাও তাই, যে পরিমাণটা দেওয়া থাকবে, সেটা মৌলেরই হোক, যৌগেরই হোক, আয়নেরই হোক, ঠিক আছে, সেটাকে আমরা কী করতে, মূলকেরই হোক, সেটাকে আমরা কী করব, সেই যদি মৌল হয় তাহলে মৌল, যৌগ বা আয়ন বা মূলক তার কি বলে ইয়ে দিয়ে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব, বা গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব, তাহলে আমরা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার হলো তো? তাহলে এই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আমরা বার করব। এই যে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার ফর্মুলা কি লিখে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। তোমাদের বইও দেওয়া আছে, পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, এটা বার করার ফর্মুলা কি? এই যে ফর্মুলাটা হচ্ছে তোমার মৌল হোক বা মূলক হোক, মূলকটা স্পেশালি বলছে, আয়ন বললে অসুবিধা হতো না, বা যৌগ হোক, তাহলে যৌগের গ্রামে প্রকাশিত ভর, ঠিক আছে, সেটাকেই আমরা কি করব, ওই মৌল বা মূলক বা যৌগের, ঠিক আছে, গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করব, গ্রাম হাইফেন দিয়ে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা দেখে নাও। তাহলে ফর্মুলাটা কি?
যে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে যে মৌল হোক, মূলক হোক, যৌগ হোক, তার গ্রামে প্রকাশিত ভর সেটাকে ওই মৌল বা মূলক বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক হার দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা পড়লেই হবে, বেসিক জিনিস জানলেই হবে। এত সংজ্ঞা তো তোমাদের জিজ্ঞেস করবে না, এই রিলেটেড তোমাদের অঙ্কটাই বেশি করে আসবে, কারণ কি প্রথম চ্যাপ্টার থেকে 3 নম্বর বেশি নেই। তবুও তোমরা পড়বে, তোমাদের সুবিধার্থে, তোমাদের মনে রাখার জন্য কিন্তু এগুলো মুখস্থ রাখাই অনেক বেটার। তাহলে এখানে দেখো, এখানে একটা উদাহরণ তুলে ধরেছে, আমিও একটা উদাহরণ তুলে ধরবো। ঠিক আছে, যেমন ধরে নাও এখানে একটা উদাহরণ তুলে ধরেছে, আগে বইয়ের উদাহরণটা তুলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে Na2CO3 সোডিয়াম কার্বনেট দিয়েছে। ঠিক আছে, এবার সোডিয়াম কার্বনেটে বলেছে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট হলো। এবার এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে হবে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, তাহলে 5.3 গ্রামকে 3 গ্রাম সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে গেলে আমাকে 5.3কে 53 দিয়ে ভাগ করতে হচ্ছে। 5.3 গ্রামকে 53 গ্রাম দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার তোমার জিজ্ঞেস করবে স্যার 53 দিয়ে কেন ভাগ করব? তাহলে ফর্মুলাতে দেখো কি বলেছে, কোনো মৌল, মূলক বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক ভার। এবার 5 এখানে যাই পরিমাণ দেওয়া থাক না কেন, ঠিক আছে, এখানে যেহেতু 5.3 বলে দিয়েছে তাই 5.3 আমরা এখানে বসিয়েছি। যাই পরিমাণ বলে দেওয়া থাক না কেন, এই যে গ্রামে প্রকাশিত ভর সেটাকে অবশ্যই গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু সোডিয়াম কার্বনেটের গ্রাম তুল্যাঙ্ক ভার হচ্ছে এই যে 53, ঠিক আছে, তো যেহেতু এটা তোমার সোডিয়াম কার্বনেটের, এই সোডিয়াম কার্বনেট যৌগের গ্রাম তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, তাহলে সোডিয়াম কার্বনেট যৌগের এটা যেহেতু গ্রাম তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্ক ভার, তাই আমরা 5.3কে 53 দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার হলো তো? তো ভাগ করে আলটিমেটলি আসবে কত? 0.1। তো নিশ্চয়ই গ্রাম পারমাণবিক সংখ্যা গ্রাম অণু সংখ্যার মতোই এটাও কী হবে, এককবিহীন রাশি। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? এবার আরেকটা উদাহরণ তোমাদের ধরে দিই। ধরুন সালফিউরিক অ্যাসিড H2SO4, এই ধরুন সালফিউরিক অ্যাসিড হয়েছে। এবার তোমাকে ধরে নাও 98 গ্রাম H2SO4 দেওয়া হলো, বলে এর গ্রাম, ঠিক আছে, তুল্যাঙ্ক সংখ্যা বার করে দেখাও। তাহলে আমাদের তো ফর্মুলা সহজ, স্ট্রেট কাট, এই যে পরিমাণটা দেওয়া থাকবে এই পরিমাণকে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব, তো সেটা হচ্ছে 49। এবার তোমার জিজ্ঞেস করবে কী করে হলো, সব জানবে কী করে বার করা হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়ের শেষেই তোমার জেনে যাবে কীভাবে বার করতে হচ্ছে। তো 98 গ্রামকে 49 দিয়ে ভাগ করলে আসবে কত? 2। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 2 গ্রাম তুল্যাঙ্ক। ক্লিয়ার হলো তো? তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে, তোমার গ্রাম তুল্যাঙ্ক ভার হচ্ছে কত? 49 গ্রাম। এই যে দেখে নাও, এটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক ভার। হলো, দেখে নাও, ক্লিয়ার হলো? তো এটা তো যৌগের ক্ষেত্রে দিয়েছে, এবার উল্টোটাও দিতে পারে কিন্তু, হ্যাঁ, এরকম দিতে পারে যে 0.1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত, এইভাবে দেখো উল্টোটাও আমরা লিখতে পারি। এই যে এটা এইখানে দেখো আমরা এটাও লিখতে পারি, এটা আমি দেখিয়ে দিচ্ছি যে 0.1 গ্রাম তুল্যাঙ্ক, হ্যাঁ, আমরা গ্রাম তুল্যাঙ্ক করলাম, তো এই তো সোডিয়াম কার্বনেটের মান যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হয়ে যাবে কত বলো তো? 5.3 গ্রাম হয়ে যাবে Na2CO3। ঠিক আছে, উল্টোটাও যেন মনে থাকে। এই দেখো, একইভাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তোমাকে যদি জিজ্ঞেস করে যে 2 গ্রাম তুল্যাঙ্ক, যেমন ওই মোল বার করতাম না আমরা ওইভাবেই, ঠিক আছে, জিজ্ঞেস করে যে 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 বলতে কত বোঝায়, তাহলে নিশ্চয়ই 98 গ্রাম H2SO4 বোঝাবে। বোঝা গেল? তো এটা বার করার নিয়ম কি বলো তো? এই যে
এটার সঙ্গে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দিয়ে তুল্যাঙ্ক ভর গুণ করে দেবে, একদম স্ট্রেট কাট ফর্মুলা। এটা বার করার জন্য এটা করতে হবে, অর্থাৎ গ্রামে প্রকাশিত ভর যদি বার করতে হয় তাহলে উল্টোটা করবে। হ্যাঁ, অতএব আমরা এটা লিখতে পারি না এখান থেকে, আমরা এখানে লিখতে পারি তো, দেখো কিছু জিনিস তোমাকে তো জেনে রাখতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে মৌল বা মূলক বা যৌগের আয়নের ক্ষেত্রেও হবে, হ্যাঁ, গ্রামে প্রকাশিত ভর, এটা আমরা বার করা কি উল্টোটা করতে পারি যে ওই মৌল বা মূলক বা যৌগের যে তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক ভার আছে, গ্রাম তুল্যাঙ্ক ভার, এটাকে আমরা কি করব, তোমার গ্রাম তুল্যাঙ্ক ওই মৌল বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দিয়ে বা মূলকের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে। এগুলো বলার দরকার নেই, এগুলো বলার তো দরকার প্রয়োজন পড়ে না, বাট বলে দিই, ধরে নিই একদমই কমা হয়েই তোমরা বুঝছো। এই যে তো এই যে আমরা 98 গ্রাম বার করলাম না, তা আলটিমেটলি কী করা হলো বলো তো, এখানে 2কে 49 দিয়ে গুণ করা হলো, তাই জন্যই এই 98 এসছে, এই যে এই 98টা এসছে। ঠিক আছে, ভেবো না যে এটা বার করলাম তার উল্টোটা আসছে। একইভাবে এই যে 5.3 গ্রাম এসছে না, তো আমরা কী করলাম বলো তো, 53কে তোমার 0.1 দিয়ে গুণ করলাম। এই যে দেখে নাও, এই যে 53কে 0.1 দিয়ে গুণ করলেই কি আসবে বলো, এই 5.3 আসবে, এত গ্রাম আসবে। এটাও তাই, 2কে 49 দিয়ে গুণ করলাম, কেন 49 হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, এবং বলেছে 2 গ্রাম তুল্যাঙ্ক, তো 2কে 49 দিয়ে গুণ করলে 98 আসবে। আর তোমাকে বলেছে 0.1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে কত পরিমাণ, তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কত, 53, তাই 53কে 0.1 দিয়ে গুণ করলাম, তাই 5.3 হলো, উল্টোটা। তো এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে কিন্তু, হ্যাঁ। তো এটা তোমরা মনে রাখবে যে কোনো মৌল, মূলক বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বা ভর বার করতে গেলে যে তুল্যাঙ্ক ভার থাকবে সেই মৌল বা যৌগে জানা থাকে বা বার করে নেবে, সেটাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দিয়ে গুণ করে দেবে। এই যে এবার আমরা নেক্সট যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তুল্যাঙ্ক অনুপাত সূত্র, ঠিক আছে, এটাকে বলা হয় ল অফ, এটা তো মুখস্থ করতেই হবে, ইকুইভ্যালেন্ট প্রপোর্শন। ঠিক আছে, তো এই যে আমরা তুল্যাঙ্ক অনুপাত সূত্র বা ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন বলছি, ঠিক আছে, এটাকে অনেক সময় মিথেন অনুপাত সূত্র বলা হয়। কি বলা হয়, এই যে আমরা মিথেন অনুপাত সূত্র পড়েছি, যা পড়েছি সেটাই বলা হয়, মোটামুটি একটু চেঞ্জ করলেই মিথেন অনুপাত সূত্র হয়ে যায়। মিথেন অনুপাত সূত্র অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো আশা করি তোমাদের মনে আছে মিথেন অনুপাত সূত্র কি। তো মিথেন অনুপাত সূত্রতে আমরা কি পড়েছিলাম, যে একটু মনে করে দেখো, ঠিক আছে, আমিও মনে করে দেখি, পড়িয়েছি তো হয়তো দেখা গেলো আমিই ভুলে গেলাম, তো আমার তো পাশে বই আছে, তো আমি সেটাই দেখে বলে দিতে পারবো, তোমরা তো পরীক্ষায় বলতে পারবে না, তোমাকে মনে রাখতে হবে। তাও তোমাদের রিপিট করে দিই, মিথেন অনুপাত সূত্রতে বলা হয়েছিল যে ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি যখন নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করবে, তখন ওই ভরের বা ওই ভরগুলির সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। তার মানে বলছে দুটো আলাদা মৌল নিয়ে নাও, 3টে মৌল নিয়ে নাও, ঠিক আছে, তো এ বি সি, তার মধ্যে সিকে কনফার্ম করে নাও যে নির্দিষ্ট মৌল, এবং এ এবং সি এর মধ্যে একটা যৌগ হবে, তাহলে এর একটা ভর সি এর একটা নির্দিষ্ট ভরের সঙ্গে যুক্ত হবে, দিয়ে যৌগ গঠন করবে,
একইভাবে সি এরও একটা ভর তোমার বি এরও একটা ভর সি এর একটা নির্দিষ্ট ভরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। ঠিক আছে, তো এবার বলছে মিথানল বা সূত্রে যে এ আর সি যখন নিজেদের মধ্যে এ আর বি যখন নিজেদের মধ্যে যৌগ গঠন করবে, ঠিক আছে, তো তখন সেই ভরের অনুপাতে আইদার যুক্ত হয়ে যৌগ গঠন করবে বা তার সরল গুণিতক বা উপগুণিতক অনুপাতে যুক্ত হবে। তাহলে আবার বলে দিচ্ছি যে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যখন যুক্ত হবে তখন আইদার ওই ভরের সরল গুণিতক বা উপগুণিতকের অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এটা হলো মিথেন অনুপাত সূত্র। ক্লিয়ার হলো তো? এবার তোমাকে জানতে হবে যে তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা কি। তুল্যাঙ্ক অনুপাতে বলছে যে তুল্যাঙ্ক ভরের অনুপাতে যুক্ত হবে, আইদার তুল্যাঙ্ক ভরের অনুপাতে যুক্ত হবে, না হলে তার সরল গুণিতকের অনুপাতে যুক্ত হবে। এটা হলো যুক্ত হওয়ার সময়। এবার যদি প্রতিস্থাপন হয়, যেমন একটু আগে দেখলাম হাইড্রোজেন আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, তো প্রতিস্থাপনের ক্ষেত্রেও ঠিক আছে, তো ওই তুল্যাঙ্কের অনুপাতে ওই যে দুটো মৌলের মধ্যে প্রতিস্থাপন হচ্ছে, সেই দুটো মৌলের মধ্যে যেটা প্রতিস্থাপন হচ্ছে, তো ওই তুল্যাঙ্কের অনুপাতেই তারা প্রতিস্থাপিত হবে, ভরের অনুপাতে প্রতিস্থাপিত হবে, না হলে তার সরল গুণিতকের অনুপাতে কী হবে, প্রতিস্থাপিত হবে বা উপগুণিতকের অনুপাতে প্রতিস্থাপিত হবে। ক্লিয়ার হলো তো? তাহলে আলটিমেটলি তাহলে এটাকে মিথেন অনুপাত সূত্র বলা যেতে পারে। তো সেটাই আমরা জাস্টিফাই করব। তো জাস্টিফাই করার আগে তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা একটু লিখে দিই, কেন তুল্যাঙ্ক অনুপাত সূত্র না লিখলেও হচ্ছে না, লিখতেই হবে। সেটা হচ্ছে, ঠিক আছে, একটু লিখে দিই, একটু চেষ্টা করব লিখে দেওয়ার, যে মৌলগুলি, ঠিক আছে, মৌলগুলি নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকের অনুপাতে, ঠিক আছে, পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। ঠিক আছে, এই একটা পার্ট, যে মৌলগুলো নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করবে। আরেকটা পার্ট কি, এইটা একটা পার্ট আছে, ঠিক আছে, আরেকটা পার্ট কি, সেই পার্টটা হচ্ছে যে প্রতিস্থাপন ক্ষেত্রে যদি কোনো যৌগ থেকে, ঠিক আছে, একটা মৌল অপর একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, অপর একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেই প্রতিস্থাপন মৌলগুলিও, ঠিক আছে, সেই প্রতিস্থাপন মৌলগুলিও কী হবে, তুল্যাঙ্ক ভরের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরল গুণিতকের অনুপাতে ঘটে। ঠিক আছে, তাহলে দেখো দুটো পার্ট আছে, দুটো পার্ট মনে রাখবে, মুখস্থ করবে। এক বলছে যে মৌলগুলো যখন নিজেদের মধ্যে যুক্ত হবে তখন এই তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা ওরই সরল গুণিতক অনুপাতে যুক্ত হবে।
বা বলছে যদি একটা যৌগ থেকে মৌল প্রতিস্থাপন হলো, এবার যাকে প্রতিস্থাপনগুলো একটা মৌল তার একটা মৌলকে প্রতিস্থাপন করবে যৌগতে, তো দুটো মৌলগুলোর প্রতিস্থাপনের ক্ষেত্রেও আমরা এই সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে, তুল্যাঙ্ক ভরের অনুপাত বা তুল্যাঙ্ক সরলগুণিতক অনুপাতে ঘটবে। বোঝা গেল তো? এইটাই বলতে চেয়েছি। এটার সঙ্গে মিথেন অনুপাত সূত্রের কি সম্পর্ক? ঠিক আছে, স্টোরেজটা আমার বলছে 50% হয়ে গেছে, এটাকে কাট করে আপলোড করে তারপরেই তোমাদের আবার আরেকটা করতে হবে পার্ট 2। ঠিক আছে, বলছে তুল্যাঙ্ক অনুপাত সূত্রটি মিথেনুপাত সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। মানে মিথেনুপাতে যা বলা হয়েছিল তা সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। ঠিক আছে, অনুসিদ্ধান্ত মাত্র। এই যে এটাই বলতে চেয়েছি যে তুল্যাঙ্ক অনুপাতে যে সূত্রটা আমরা পড়লাম সেটা মিথেন অনুপাত সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। তো এটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। ঠিক আছে, যখন অফলাইনে পড়াবো না তো এইভাবে পড়াবো না, কিন্তু এর থেকে তাড়াতাড়ি পড়াবো। ঠিক আছে, তো পড়াতেই হবে, চেষ্টা করব আমি। তাহলে এখানে দেখো, এখানে যে উদাহরণটা তুলে ধরেছে, সেটাই আমরা পড়বো। সেটা হচ্ছে, ধরে নাও এখানে 3টে মৌল নিয়েছে, বলে দিই, উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, একটা নিয়েছে, একটা মৌল হচ্ছে তোমার ক্যালসিয়াম, আর একটা মৌল নিয়েছে তোমার অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন হয়েছে। আর একটা মৌল নিয়েছে তোমার এখানে 3 নম্বর মৌল, সেটা হচ্ছে ক্লোরিন। এই 3টে মৌল দিয়ে করেছে, ক্যালসিয়াম, অক্সিজেন আর ক্লোরিন। ক্লিয়ার হলো তো? এবার এখানে যেটা বলতে চেয়েছে যে অক্সিজেনকে আমরা ফিক্স করে দেবো। তো অক্সিজেনকে আমরা ফিক্সড করে নেব, এটা হবে ফিক্সড। ঠিক আছে, তো এবার আমরা এখানে যেটা লিখব, ধরে নাও অক্সিজেন যেহেতু ফিক্স করে নিয়েছি, তো অক্সিজেনের 8 ভাগ হলো। তাহলে অক্সিজেনের 8 ভাগ আমরা ফিক্স করে নিলাম। এই যে এবার 8 ভাগটা তোমার তুল্যাঙ্ক ভরের সংজ্ঞাতেও আছে। এবার আলাদা আলাদাভাবে অক্সিজেনের 8 ভাগ, এই যে এই অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের, ঠিক আছে, তো অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের 20 ভাগ যুক্ত হয়। ঠিক আছে, তাহলে অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের 20 ভাগ যুক্ত হলো, প্লাস হচ্ছে, এখানে প্লাস চিহ্ন বসিয়ে দিই, যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে, ঠিক আছে, তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। হয়েছে। একইভাবে ধরে নাও অক্সিজেনের ক্ষেত্রে, এই ক্লোরিনের ক্ষেত্রে বলছে যে যদি আমরা মিথেন অনুপাত সূত্র, তুল্যাঙ্ক অনুপাত সূত্রকে যদি মিলাতে যাই, তাহলে ক্লোরিনের, ঠিক আছে, 35.5 ভাগ ভরের ক্লোরিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার হলো? এই যুক্ত হচ্ছে, ক্লিয়ার হলো? এই দেখো, দেখে নাও, এই যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তোমার কি উৎপন্ন করছে? ক্লোরিনের অক্সাইড। ঠিক আছে, তো সেটা হচ্ছে Cl2O। এবার তোমরা জিজ্ঞেস করবে, স্যার এটা কি করে হলো? ক্লিয়ার হলো? যুক্ত হচ্ছে। এবার বলছে যে ক্যালসিয়াম এবং ক্লোরিন যখন নিজেদের মধ্যে যুক্ত হবে, এরা যখন নিজেদের মধ্যে যুক্ত হবে, এই যে তাহলে কি দাঁড়ালো? 3টে মৌল নিয়েছি, ক্যালসিয়াম, অক্সিজেন, ক্লোরিন, তার মধ্যে 8 ভাগ অক্সিজেনকে আমরা ফিক্স করে নিয়েছি,
এবং দেখছি যে ক্যালসিয়ামের 20 ভাগ, এই 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড যৌগ, আর ক্লোরিনের 35.5 ভাগ ক্লোরিন 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তোমার ক্লোরিনের অক্সাইড গঠন করেছে। তো 8 ভাগটা তুল্যাঙ্ক ভার, এই আর আমার সংজ্ঞাতে পড়েছি 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে বা 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তো তত ভাগ মৌলকে কী বলা হবে তোমার তত ভাগকে বা তত সংখ্যাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভর বলা হবে। তার মানে অক্সিজেন 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের 20 ভাগ যুক্ত হয়েছে, অর্থাৎ ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর কত 20, আর অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্লোরিনের 35.5 ভাগ যুক্ত হয়েছে, তার মানে ক্লোরিনের তুল্যাঙ্ক ভর কত 35.5। তাহলে আমরা এখান থেকে এই কনক্লুশন আনতে পারি, কি কনক্লুশন আনতে পারি, যে ক্যালসিয়ামের, ঠিক আছে, তুল্যাঙ্ক ভার কত 20 হবে। অবশ্যই ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার 20 হবে, কেন কি সংজ্ঞা অনুযায়ী অক্সিজেন 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের 20 ভাগ যুক্ত হয়েছে। তাহলে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত হবে, তো ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হবে কত হবে বলো, 35.5 ভাগ হবে। তাহলে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হবে 35.5 অক্সিজেনের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের রেসপেক্টে এটাই বেরোলো। তো সংজ্ঞা অনুযায়ী অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্যালসিয়ামের 20 ভাগ যুক্ত হয়েছে, তাই ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হচ্ছে 20। একইভাবে অক্সিজেনের 8 ভাগের সঙ্গে ক্লোরিনের 35.5 ভাগ যুক্ত হয়ে ক্লোরিন অক্সাইড যৌগ গঠন করেছে, তাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 35.5। এবার ক্যালসিয়াম আর ক্লোরিন যখন নিজেদের মধ্যে যখন যুক্ত হবে, অর্থাৎ ক্যালসিয়াম আর ক্লোরিন যখন নিজেদের মধ্যে যখন যুক্ত হবে, তখন এই ভরের অনুপাতে, ঠিক আছে। তার মানে আমাকে যদি ক্যালসিয়াম আর ক্লোরিনের যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, তো এই ভরের অনুপাতে যুক্ত হবে, অর্থাৎ 20:35.5 এই ভরের অনুপাতে যুক্ত হবে। এবং আমরা সেটাই দেখব, কি দেখব, যে ক্যালসিয়াম আর ক্লোরিন যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, ঠিক আছে, তো ক্যালসিয়াম ক্লোরাইড যখন গঠন করছে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যখন গঠন করছে, ক্লিয়ার হলো তো, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যখন যৌগ গঠন করছে, তখন আমরা সেটাই দেখব, ঠিক আছে। তো যে 20:35.5 ভাগ ভরের অনুপাতেই কিন্তু তারা যুক্ত হচ্ছে। এবার এটাকে একটু এলাবোরেট করে দিই, যে ক্যালসিয়াম অক্সাইডের এরকম কী করে এলো 8 ভাগ অক্সিজেন ক্যালসিয়াম। এই যে ভালো করে দেখো, প্রথমে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলছি, ক্যালসিয়াম অক্সাইডকে একটু ভাঙি, ক্যালসিয়াম আছে আর অক্সিজেন আছে, এই যে ক্যালসিয়ামের হচ্ছে 40 গ্রাম, আর এখানে অক্সিজেন হচ্ছে কত 16 গ্রাম। 8 ভাগ মানে কত, দেখো দেখো 8 ভাগ অক্সিজেন, তার মানে যদি অক্সিজেনের 8 হয়, তো ক্যালসিয়ামে কত হবে 20 আসবে না। 16 ভাগ অক্সিজেন 40 ভাগ ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, তাহলে 8 ভাগ অক্সিজেন কত ভাগ ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হবে 20 ভাগ, এই যে 20। তাই এখানে আমরা 20কে তুল্যাঙ্ক ভার ধরেছি, এই যে 20 বেরিয়ে গেল, তাই না। এই জন্যই 20 হচ্ছে কি ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার, এই যে দেখে নাও, হয়েছে, ভালো করে দেখে নাও। এবার আরেকটা দেখো করছি আমরা, সেটা হচ্ছে কি ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে Cl2O। ক্লোরিন অক্সিজেন ভাঙো, ক্লোরিন দুটো আছে 2Cl, আর অক্সিজেন হচ্ছে একটা, আয়নে ভাঙছে না কিন্তু, হ্যাঁ, জাস্ট ভরটা বার করছি বলে আমরা এভাবে ভাগ করছি। ক্লোরিন হচ্ছে কত 2 × 35.5 এত গ্রাম, মানে 71 গ্রাম আসবে, 71 গ্রাম। আর অক্সিজেন হচ্ছে কত 16 গ্রাম, ঠিক আছে। তাহলে অক্সিজেনের যদি 8 গ্রাম করতে হয়, তো এখানে অবভিয়াসলি কত আসবে 30.5.5 গ্রাম আসবে। এই যে 35.5 আসলো, এই সংখ্যাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। এই যে দেখে নাও ভালো করে, এই যে সংজ্ঞাটা, এইটাকেই আমি কিন্তু দেখো এই হচ্ছে জাস্টিফাই করছি, দেখো
35.5 গ্রাম বেরিয়ে গেল। এইভাবে করবে যে 16 ভাগ অক্সিজেন যুক্ত হয় 71 ভাগ ক্লোরিনের সঙ্গে, এই যৌগ অনুযায়ী সংকেত অনুযায়ী, তাহলে 8 ভাগ অক্সিজেন যুক্ত হয়ে কত কাটাকুটি করবে ঐকিক নিয়মে, তাহলে 35.5ই আসবে। তার জন্যই এখানে দেখো সরাসরি করেছে। 3 নম্বর যেটা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলা হয়েছে, CaCl এই ক্লোরিন অক্সিজেন হলো, তো এবার ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এবং কী বলা হলো যে ক্যালসিয়াম আর ক্লোরিন যদি নিজেদের মধ্যে যুক্ত হয়, তো ক্যালসিয়াম আর ক্লোরিনকে আমরা যদি ভাগ করি, তাহলে ক্যালসিয়াম প্লাস 2 ক্লোরিন হলো। তো ক্যালসিয়াম কত 40 গ্রাম, 2 ক্লোরিন কত 2 × 35.5 গ্রাম, ঠিক আছে। তার মানে হয়ে গেল কত 71 গ্রাম। তার মানে ক্যালসিয়ামে যদি 20 গ্রাম হয়, এখানে আমরা কি পাচ্ছি 35.5 গ্রাম। তার মানে কি বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম আর ক্লোরিন যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই ভরের অনুপাতেই যুক্ত হবে, আয়েদার এই ভরের অনুপাতে যুক্ত হবে, না হলে এর সরল গুণিতক বা উপগুণিতক অনুপাতে যুক্ত হবে। এটাই তো মিথেন অনুপাত সূত্র, এটাই তো মিথেন অনুপাত সূত্র, দেখে নাও ভালো করে, এটাই তো মিথেন অনুপাত সূত্র, তাই তো। এটা ভালো করে দেখে নাও। এই মিথেন অনুপাত সূত্র তুল্যাঙ্ক ভারের সম্পর্ক কি, যে 20 হচ্ছে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার, ক্লোরিন হচ্ছে 35.5 হচ্ছে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। তার মানে তুল্যাঙ্ক ভারের তুল্যাঙ্ক অনুপাত সূত্রতেও তাই বলা হয়েছে যে তুল্যাঙ্ক অনুপাতে যুক্ত হবে। মিথেন অনুপাতের সূত্র হচ্ছে বলা হচ্ছে সেটাকেই বলছে কি অনুসিদ্ধান্ত হচ্ছে মাত্র। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে, ঠিক আছে, কি বলতে পারি, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে মিথেন সূত্র এই দুই সূত্র, অর্থাৎ মিথেন অনুপাত সূত্র আর তুল্যাঙ্ক অনুপাত সূত্র, এই থেকে কি বলতে পারি যে রাসায়নিক, ঠিক আছে, রাসায়নিক সংযোগ সম্পর্কিত একটা অনুসিদ্ধান্ত পাওয়া যাচ্ছে, সেটা একই অনুসিদ্ধান্ত বা একই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। মোটামুটি একই অনুসিদ্ধান্ত, একই সিদ্ধান্তে আসা যাচ্ছে। অতএব উক্ত সূত্রদ্বয় একে অপরের, ঠিক আছে, প্রকারণ মানে চেঞ্জেবল, মানে জাস্ট একটা রূপ আছে কিন্তু মানে যমজ টাইপের, হ্যাঁ, প্রকারান্তর সূত্র, প্রকারান্তর সূত্র, প্রকারান্তর মানে জানি না, বাট তোমাদের যেটা বলতে চাইছি বই থেকে লিখলাম, সেটা হচ্ছে যমজ, মোটামুটি একই ধরনেরই সূত্র। ক্লিয়ার হলো তো? তাহলে এইটা তোমরা পেজ নাম্বার দেখো 35-এ পেয়ে যাবে। এই যে সূত্র দেওয়া হয়েছে, একটা পেজ পড়াতেই আমার 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল। এই যে দেওয়া আছে মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্কের যে সংজ্ঞা মুখস্থ করবে, যত ভাগ ভরের কোনো মৌল 1 ভাগ সঠিকভাবে 1.00 ভাগ ভরের হাইড্রোজেন বা 8 ভাগ ভরের অক্সিজেন বা 5 ভাগ ভরের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে, তত ভাগ ভর প্রকাশক সংখ্যাকে বলবে, হ্যাঁ, ও মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভারের এই যে এটা লিখিনি আমি, কিন্তু এটা পড়বে মৌলের ভর বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনের ভর ইন্টু 1.008 বা অক্সিজেন হলে 8 বা 35.5। এটা এমনি পড়বে, আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করব। তো এইটা মুখস্থ করবে যে তুল্যাঙ্ক ভার দুটি ভরের অনুপাত, ঠিক আছে, তো দুটি ভরের অনুপাত, তাই তুল্যাঙ্ক এর কোনো একক হয় না। এবারের বিকল্প সংজ্ঞায় যে আয়তনে দিয়েছিল, ওই যে সেম জিনিস, যত ভাগ ভরের কোনো মৌল প্রমাণ চাপ উষ্ণতাতে এসটিপিতে 11.2 লিটার আয়তনের হাইড্রোজেন বা 5.6 লিটার আয়তনের অক্সিজেন বা 11.2 লিটার আয়তনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা উল্লেখিত আয়তনের হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনের প্রমাণ চাপ উষ্ণতায় কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে, তত ভাগ ভর বা প্রকাশক সংখ্যাটিকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক বলে। নতুন টার্মস অ্যাড হলো যোজন ভার। এবার ফর্মুলা দেখ, আগে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ওখানে ভর ছিল, এখানে আয়তন আছে।
মৌলের ভর বা এসটিপিতে সংযুক্ত বা প্রতিস্থাপিত H2 বা O2 বা Cl2 এর আয়তন লিটার এককে ইন্টু 11.2 হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে হবে 5.6, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 11.2। এবার তোরা বলবি যে 5.6 হলো কী করে, ওই বার করবি 2 গ্রাম হাইড্রোজেনের এনটিপিতে আয়তন হচ্ছে, এনটিপি এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে একের আয়তন কত হবে 11.2 আসবে। অক্সিজেন যেমন হচ্ছে 32 গ্রাম, দেখবি 32 গ্রাম অক্সিজেনের এনটিপি বা এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 8 গ্রামের আয়তন কত হবে, কাট ক্যালকুলেটারে বসা, ঠিক আছে। তো তাহলে তোমার ওই 32/22.4 ইন্টু হচ্ছে তোমার 8, কাটাকুটি করে দেখবি 5.6 লিটারই আসবে। আর ক্লোরিনের ক্ষেত্রে তো আমরা জানি যে 71 গ্রাম ক্লোরিনের এনটিপি বা এসটিপিতে আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার, তাহলে 35.5 মানে তার অর্ধেকই হচ্ছে, তো তত গ্রাম ক্লোরিনের আয়তন কত হবে এনটিপি বা এসটিপিতে 11.2 লিটারই হবে, ঠিক আছে। তো এবার দেখো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বা গ্রাম তুল্যাঙ্ক বলছে কোনো মৌল বা মূলক বা যৌগের গ্রামে প্রকাশিত তুল্যাঙ্ক ভারকে, এই যে তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করলে ওই মৌল মূলক বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক ভার বলে, আর ওই পরিমাণ পদার্থকেই ওই মৌল মূলক যৌগের 1 গ্রাম তুল্যাঙ্ক বলে। এখানে এই উদাহরণটা দেওয়া হয়েছিল, দুটো উদাহরণ আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কি, সংখ্যাটা একবার পড়বে, কোনো মৌল বা মূলক বা যৌগের গ্রামে প্রকাশিত ভরকে সংশ্লিষ্ট পদার্থের গ্রাম তুল্যাঙ্ক ভরের যত গুণ, ভাগ করা মানে তো যত গুণ, তাই না, বা যত অংশ, সেই গুণক বা অংশকেই ওই মৌল বা মূলকের বা যৌগের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বলে। তো এটা ওই বলবে, ভাগ বলতে তাই বোঝায়। ফর্মুলাটা আমি লিখেছি, মৌল বা মূলক বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বা ওই মৌল বা মূলক বা যৌগের গ্রামে তুল্যাঙ্ক ভর। একটা উদাহরণ দিয়েছি এখানে, কিন্তু আমি আরও 2-3টি উদাহরণ তুলে ধরেছি। এবার তুল্যাঙ্ক অনুপাত সূত্র এটাই আমি লিখেছি, মৌলগুলি যখন নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরলগুণিত অনুপাতে পরস্পর যুক্ত যৌগ গঠন করবে, বা যদি কোনো যৌগ থেকে একটা মৌল অপর একটা মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেই প্রতিস্থাপিত মৌলগুলোও কী হবে তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরলগুণিতক অনুপাতে ঘটবে। তো ওইটাকেই মিথেন অনুপাত সূত্রে অনুসিদ্ধান্ত বলে। তো যে এই যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটাই তোমাদের তুলে ধরেছি, এবং ওটার সঙ্গেই সূত্রটাও প্রমাণ হয়ে গেল, মিথেন সূত্রে অনুসিদ্ধান্তটাও প্রমাণ হয়ে গেল। যে এখানে লেখা আছে এই লেখাগুলো পড়বে, তার সঙ্গে লাস্টে এটাই আসবে যে দুটো সূত্রই হচ্ছে একই সংযোগ সূত্র, একই সিদ্ধান্ত উপনীত হয়, তাই এদেরকে একে অপরের প্রকারান্তক মাত্র। তো এই লাইন তুলে তোমাদের প্রশ্ন আসবে। এতটা হলো, পরের ভিডিওতে আমি নেক্সটগুলো তুলে ধরবো, ঠিক আছে তো।